72 ঘন্টার বিশেষ সম্প্রচারে আছে সময় টেলিভিশন। দেশের ইতিহাসে অন্যতম গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে আমরা কাভার করেছি গতকাল বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয়েছে এবং ভোট গ্রহণের পরে ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে ফলাফলও আমরা জেনেছি এবং আমরা আপনাদেরকে জানিয়েছি যে ফলাফল হয়েছে। এই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করেছে। বিএনপি পেয়েছে 212টি আসন, জামাত নেতৃত্বাধীন জোট পেয়েছে 77টি আসন এবং স্বতন্ত্র এবং অন্যান্য বেশ কয়েকজন প্রার্থী তারা নির্বাচিত হয়েছেন। আমরা এই সংবাদগুলো মাঠে থেকে কাভার করেছি এবং যারা আমার সঙ্গে এখন উপস্থিত আছেন তারা সবাই মাঠের সংবাদকর্মী। এই যে 72 ঘন্টা সম্প্রচারের সঙ্গে তারা সবাই যুক্ত আছেন। শুধু এই মাঠের সহকর্মীরাই নয় বা আমার সঙ্গে যারা রয়েছেন তারাই শুধু নয়, ক্যামেরার বাইরে অনেক সহকর্মীরা রয়েছেন যারা এই 72 ঘন্টার বিশেষ সম্প্রচারে অংশ নিচ্ছেন। সেই 72 ঘন্টা শেষ হবে আগামীকাল সকাল 8টায়। আমরা এখন কথা বলবো আমার সহকর্মীদের সঙ্গে, তাদের অভিজ্ঞতা জানবো। শুরুতেই যেতে চাই আমার সহকর্মী আহমেদ সালিমের কাছে। আহমেদ সালিম, যদি মাইক্রোফোনটা একটু হাতে নেন। আপনি তো গতকালকে দিনভর অর্থাৎ ভোর থেকে এখন পর্যন্ত অফিস করছেন। এই যে এত ঘন্টা আপনি অফিস করছেন, আপনার মধ্যে কোনো বিরক্তি ভাব কি লক্ষ্য করেছেন বা কোনো ক্লান্তি আপনার কাছে মনে হচ্ছে যে আমি একটু ক্লান্ত হয়ে গেছি, আমার একটু রেস্ট দরকার? ধন্যবাদ আফজাল, আপনাকে এবং আমার সহকর্মী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা যে এই নির্বাচনে আমাদের এই টিমটি সময় টেলিভিশনের প্রত্যেকটি মানুষ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সেটি সুন্দরভাবে আমরা কাভার করতে পেরেছি, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও যেটি বলছিলেন বিরক্তির বিষয়টা, আসলে মাঠে কাজ করার অভিজ্ঞতা তো বহুদিনের, সে কারণে আমাদের এই পরিশ্রমটা তেমন একটা গায়ে লাগে না। কিছুটা বিরক্তি আসে যখন পরিশ্রম খুব বেশি হয়। যেমন আমরা গত 3 দিন যাবৎ নির্ঘুম রাত কাটাচ্ছি, 3 দিন যাবৎ কিন্তু মাঠে আছি, কাজ করছি। যেমন আমি মাঠের লোক, মাঠে কাজ করছি। যারা আমার অফিসে ছিলেন, আমি আমার সহকর্মী দেখেছি 48 ঘন্টাও কিন্তু একজন নির্ঘুম রাত কাটিয়েছেন। আমারই সহকর্মী আমি কয়েকজনকে দেখেছি, অনেককেই দেখেছি। আপনি নিজেও আফজাল, আপনি নিজেও দেখেছি, আপনি এক টানা কাজ করে গিয়েছেন, সহকর্মীদের সহযোগিতা করেছেন। বিরক্তির বিষয় আসলে এখানে আসে না যখন একটা সুন্দর আয়োজনকে আমরা সুন্দরভাবে কাভার করতে যাই, কাভার করতে পারি, সেটি উপস্থাপন যখন করতে যাই তখন আসলে এগুলি আসলে গায়ে লাগে না। এখানে আসলে আমাদের সার্থকতা ওই জায়গাতেই, আমরা কতটুকু ভালোভাবে কত সুন্দরভাবে আমরা সেই জিনিসটিকে কাভার করে আনতে পারি এবং আমাদের স্ক্রিনে সাধারণ মানুষের উদ্দেশ্যে সেই জিনিসগুলির প্রচার করতে পারি। মানুষ সেগুলি দেখেও তথ্য নির্ভর জায়গা থেকে মানুষও সেখান থেকে নির্ভরতার জায়গা সময় টিভিকে দেখেন দর্শকরাও, সেই জায়গাটা কিন্তু আমাদের হাত ধরেই হয় এবং সেটা যদি আমরা ভুল করি কিন্তু আপনি যখন কালকে আপনি তো দিনভরই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ কাভার করেছেন, কাভার করতে গিয়ে কোনো অভিজ্ঞতা, যেহেতু তারেক রহমান দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন এবং দেশে ফেরার পরে তিনি এই নির্বাচনে 2টি আসনে অংশগ্রহণ করেছেন এবং তিনি ভোট দিয়েছেন, সকল বিষয়গুলো আপনি কাভার করেছেন, কোনো বিপরীত বা বৈপরীত্য কোনো চোখে পড়েছে বা কোনো অভিজ্ঞতা আপনার? ব্যক্তিগতভাবে 2-1টি অভিজ্ঞতা যেমন আমার আছে, এছাড়াও কিন্তু তারেক রহমানের সঙ্গে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে তিনি যেহেতু 17 বছর পর দেশে এসেছেন, তিনি যখন দেশ থেকে যান সেই সময়ের অভিজ্ঞতা একরকম ছিল আমাদের, যদিও আমরা তখন সাংবাদিকতা একেবারে নতুন, কিন্তু তিনি আসার পর থেকে 25 ডিসেম্বর থেকে আজকের দিন পর্যন্ত তার সঙ্গে প্রতিটি অনুষ্ঠানে আমার যাওয়া হয়েছে। ঢাকার বাইরে, ঢাকার বিভিন্ন জায়গায় তিনি যে সমাবেশ করেছেন, প্রচারণা চালিয়েছেন। বিশেষ করে গতকালকে নির্বাচন, যে প্রতীক্ষিত নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল, সেই নির্বাচনে তারেক রহমান যেমন কাজ করার অভিজ্ঞতা এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি আপনার সাথে। প্রথমটি হচ্ছে তারেক রহমান কালকে যখন ভোট দিতে আসেন, তিনি কিন্তু তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিয়েছিলেন। সেখানে আমি একেবারে তার সামনে ছিলাম, আমি তখন লাইভ সম্প্রচারে ছিলাম। তখন তাকে আমি প্রশ্ন করেই বসেছিলাম যে আপনি আমার সাথে একটু কথা বলবেন কিনা, কিন্তু তিনি একজন জাতীয় নেতা হিসাবে তিনি কিন্তু একা আমার সাথে কথা বলেননি। তিনি বলেছিলেন যে আমি গণমাধ্যম কর্মী যারা বাইরে আছেন তাদের একসঙ্গে সবার সাথে কথা বলবো। আমি দেখলাম ঠিকই তিনি বাইরে এসে তিনি কিন্তু প্রথম প্রশ্নটাই কিন্তু আমার কাছ থেকে নিলেন। তিনি আমাকে সম্মান জানালেন যে যেহেতু আমি তাকে প্রথমে অ্যাপ্রোচ করেছিলাম যে আপনি আপনার সাথে কথা বলতে চাই, আমি সরাসরি সম্প্রচারে রয়েছি,
তিনি কিন্তু বাইরে এসে সে প্রথম প্রশ্ন করার সুযোগটা কিন্তু আমাকে দিয়েছিলেন, আমার সাথে কথা বলা শুরু করেন এবং আমি কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে তার সঙ্গে থেকে সে প্রশ্নগুলি করে তার কাছ থেকে উত্তর জানার চেষ্টা করছিলাম। তিনি কীভাবে দেশকে কোন ভাবনায় তাকে দেশকে গড়ার চিন্তা করছেন, যদি জয়ী হন, যদি পরাজিত হন তাহলেও তিনি কী করবেন সেই বিষয় যেমন ছিল, তেমনি তিনি কিন্তু ভোট দেওয়ার পরেও তিনি বেশ কয়েকটি জায়গায় কিন্তু ঘুরেছেন, রাস্তায় রাস্তায় ঘুরেছেন। সেখানে আমরা দেখেছি যে মানুষের মধ্যে তার সঙ্গে যে যোগাযোগ, যখনই তিনি গাড়ি নিয়ে বেরোচ্ছেন, তার সঙ্গে আমি ছিলাম বহরের সঙ্গে, কিন্তু তার প্রোটোকলে গাড়ির সঙ্গে কিন্তু একটা মানুষ জানতেন না তিনি কোথায় যাচ্ছেন এখন। তিনি কিন্তু হুট করে সিদ্ধান্ত চেঞ্জ করছিলেন। আপনারা কি জানতেন যে তিনি কোথায়? না, আমি জানতাম না, আমি জাস্ট ওনার গাড়িটিকে ফলো করছিলাম। উনি একবার এক এক দিকে যাচ্ছেন, মানে কোন রাস্তা দিয়ে কোন দিক যাবেন সেটা আসলে আমাদের বোধগম্য ছিল না। এবং আমার সংবাদ প্রচার বা সংবাদ যখন প্রচার হচ্ছিল, যখন আমরা লাইভে ছিলাম, আমরা আসলে বলতে পারছিলাম না উনি আসলে কোথায় যাচ্ছেন, এরপরে তিনি কোথায় যাবেন। যখন আমরা ঘুরছিলাম তখন দেখলাম একটু পরপর কোথাও থেমে, যেখানে মানুষজন দেখছেন, মানুষও দেখলাম দৌড়ে এসে তার সঙ্গে সেলফি তুলছেন, যেটা আমরা 25 তারিখ থেকে দেখছি। কিন্তু কালকের বিষয়টা ছিল একদম ভিন্ন। তিনি যেখানে যাচ্ছেন দরজা খুলে তিনি কথা বলেছেন, তিনি গ্লাস খুলে কথা বলেছেন, গাড়ির যে জানলা, যেটা নিরাপত্তা বেষ্টনী বা নিরাপত্তা, তার গাড়িটি সম্পূর্ণ বুলেট প্রুফ গাড়ি ছিল, কিন্তু কথা বলেছেন, মানুষের সাথে সেলফি তুলেছেন পর্যন্ত, সেটাও আমরা দেখেছি। আমাদের কারণ বাজার মোড়েও কিন্তু এই সিগন্যালটা তিনি এসেছিলেন। এই বিষয়গুলো আসলে জাতীয় রাজনীতিতে অনেক বড় বিষয়, কারণ রাজনীতিবিদদের আসলে আমরা চিনি, আসলে তারা অনেক বড় মাপের নেতা বা অনেক বড় উচ্চ জায়গায় থাকেন, সেখানে মানুষের সাথে তাদের যোগাযোগটা কিভাবে হয়। ছোট করে রবিন মনে হয় কোনো কিছু চিন্তা করতেছে। রবিন চিন্তা করতেছে। না 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 না, আমরা আসলে এটা দেখছিলাম যে যেহেতু নির্বাচন কমিশন কিংবা রাজনৈতিক দলগুলো এবং পাশাপাশি গণমাধ্যম কর্মী সবার জন্যই কিন্তু যে গত কয়েকটা দিন বেশ ব্যস্ততার মধ্যে ছিল। তো তারেক রহমান যেরকম তার এই বিভিন্ন কর্মসূচিতে কালকে ব্যস্ত ছিলেন, আমি কিন্তু গতকালকে নির্বাচন কমিশনে যখন ছিলাম তখনও কিন্তু যেটি দেখেছি যে অন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা তারা কিন্তু নির্বাচন কমিশনে বিভিন্ন সময় গিয়েছেন এবং সেই জায়গাতে তারা তাদের যেই অভিযোগ অনুযোগ যেগুলো আছে সেগুলো কিন্তু যে নির্বাচন কমিশনে তুলে ধরার চেষ্টা করেছিলেন। বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে যারা জড়িত ছিলেন তারা কিন্তু যে ফলাফল যখন ঘোষণা করা হচ্ছিল, আনুষ্ঠানিক ফলাফল, তখন তারা যেরকম ছিলেন একইভাবে এনসিপির সদস্যরাও কিন্তু যে সেখানে ছিলেন, বিশেষ করে আসিফ মাহমুদ সহ সেই দলটির নেতারা, তারা কিন্তু যে কিছু সময় পরপরই নির্বাচন কমিশনে তারা গিয়েছিলেন, গতকাল রাতেও তারা গিয়েছিলেন এবং জামায়াতের পক্ষ থেকেও একটি প্রতিনিধি দল। বাসা থেকে বের হয়েছিলেন কবে? বাসা থেকে তো আমার যদি মনে করি যে গত 2 দিন আগে বাসা থেকে বের হয়েছিলাম। জামা কাপড় চোপড়কে সঙ্গে এই একদম ব্যাগবন্দি করে আর কি, যে সবকিছু মানে বের হতে হয়েছে। কারণ ঘুম তো হয় নাই। ঘুম আসলে যদি বলতে যাই যে গতকাল যখন নির্বাচন হয়েছিল সকালবেলা যে অফিস থেকে বের হয়েছি, সকাল 7টায় আমার ঘুম থেকে মানে অফিস থেকে বের হওয়া, তারপরে নির্বাচন কমিশনে সে অবস্থান ছিল, সেখান থেকে আজকে দুপুরবেলা ফেরা নির্বাচন কমিশন ভবন থেকে। এর মাঝখানে কি অফিসে ঘুমাইছেন? না, গতকাল মানে অফিসে তো আর আসার সুযোগ হয় নাই, আজকে একটু ঘুমের সুযোগ হয়েছিল, এটা সন্ধ্যা নাগাদ, সেটাও একটু মানে অফিসের মধ্যেই আমাদের একটু ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, সেই সুযোগটা নেয়। সেটা নিশ্চয়ই তার চোখে এখনো ভাব, ঘুম একদম স্পষ্ট ঘুম দেখা যাচ্ছে। বুলবুল রেজার কাছে একটু জানতে চাই, আপনি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছিলেন এবং ভোটারদের ভোট কেন্দ্র থেকেই আপনি লাইভ দিচ্ছিলেন, সর্বশেষ যখন ভোট গণনা হচ্ছিল তখন সেখান থেকে আপনি লাইভ দিচ্ছিলেন। এই যে ভোট দেয়া থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত আপনি ছিলেন, মানে আপনার কাছে কোন জিনিসটা ভালো লেগেছে? দেশের ইতিহাসে এটি অন্যতম গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন, এটা আসলে কেন বলা হচ্ছে? আফজাল, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মীরা যেটি বলছিলেন, আমি আহমেদ সালিন ভাইয়ের সঙ্গে একটু তার সঙ্গে সূত্র ধরে বলতে চাই যে আপনি তাকে প্রশ্ন করেছিলেন যে বিরক্তি ভাব ছিল কিনা। আসলে এই বিরক্তি ভাব কিন্তু ভোটার যারা তাদের মধ্যেও থাকতে পারে যদি আবহাওয়া প্রতিকূল থাকে, বা গতকালকের আবহাওয়ার কথাও যদি আমরা চিন্তা করি, সে আবহাওয়াটাও কিন্তু অনুকূল ছিল, অর্থাৎ সকাল থেকেই কিন্তু রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া ছিল। তো আমরা সকাল থেকে, যেহেতু এবার কিন্তু একটু ব্যতিক্রম, অর্থাৎ 30 মিনিট আগে ভোট গ্রহণ শুরু হয়েছে, 30 মিনিট পরে ভোট গ্রহণ শেষ হয়েছে, কারণ গণভোটের একটি বিষয় ছিল, 2টি ব্যালটে ভোট দিতে হয়েছে। তো অনেকেই কিন্তু এর আগে আমরা দেখেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে একেবারে তাহাজ্জুদ নামাজের
পড়ার করে, পরপরই যেন হ্যাঁ, তারা গিয়ে ভোটার লাইনে দাঁড়ায়। দাঁড়ানো হয়। একদম তারপর অর্থাৎ ফজর নামাজ পড়া শুরু হবে, তারপর থেকে তারা লাইনে শুরু হবে। ঠিক ওই রকম পরিস্থিতি না হলেও যদি আমি একদম শুরুতে ছিলাম ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায়, ওই এলাকা ঢাকার 17 যে আসনটি রয়েছে সেই আসনের অন্তর্ভুক্ত। ওই এলাকায় আমরা যেমনটা দেখেছিলাম যে ঠিক 7:30টার দিকে ভোটার ছিল না, একটু পর ভোট গ্রহণ শুরু হয়েছে 7:30টায়। যারা প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন, অর্থাৎ বিভিন্ন কেন্দ্রে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তারা তাদের সময় মতো আসলেও ভোটাররা কিছুটা বিলম্বে এসেছেন, কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু ওই এলাকায় ভোটার ছিল। ওইখানে ব্যতিক্রম চিত্র যেটি ছিল, ধরেন 3 বাহিনীর যারা প্রধান ছিলেন, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, তারা কিন্তু এই ক্যান্টনমেন্ট এলাকার 3টি কেন্দ্রে তারা ভোট দিয়েছেন। শৃঙ্খলার যে একটি বিষয় ছিল সেটি আমি লক্ষ্য করেছি যে বিভিন্ন কেন্দ্রে, বিশেষ করে ক্যান্টনমেন্ট এলাকার যে কেন্দ্রগুলো ছিল, অসংখ্য কেন্দ্র, আমি প্রায় 8 থেকে 10টি কেন্দ্রে গিয়েছিলাম। সেখানে শৃঙ্খলার একটি বিষয় ছিল, ভোটারদের মধ্যে উৎসবের যে একটি বিষয় আপনি বলছিলেন সেটি তাদের চোখে মুখে ছিল, বিরক্তির ভাব ছিল না। এই বিষয়গুলো আমি লক্ষ্য করেছি। একটু শফিক মুন্সির কাছে যেতে চাই যে শুধুমাত্র নির্বাচনের একদিন আগে বা নির্বাচনের দিন বা আজকে এই 3 দিনই নয়, আপনি প্রায় 1 মাস ধরে যতটুকু জানি যে ঢাকার বাইরেই বেশি থেকেছেন একটি রাজনৈতিক দলের জনসভা তফসিল ঘোষণার পর থেকে, প্রচার প্রচারণা তফসিল কাভার ঘোষণার পর থেকেই- করার জন্য। এই আপনারা আমাদের যে পেশা, আমাদের এই পেশায় তো কোনো মানে অফিস আওয়ার বলতে কিছু নাই, মানে হুটহাট বাইরে চলে যেতে হয়। এক্ষেত্রে পরিবার আসলে বিষয়গুলো কেমন ভাবে নেয়? ধন্যবাদ আফজাল আপনাকে। আপনি জানেন, বিশেষ করে তফসিল ঘোষণার পর তো দেশের বিভিন্ন প্রান্তে আমার যাওয়া হয়েছে। সবশেষ নির্বাচনের আনুষ্ঠানিক যে প্রচারণা শুরু হলো, সেই প্রচারণাকালীন সময় পুরোটা সময় আমি দেশের প্রায় 40টি জেলা ঘুরেছি। সেখানকার স্থানীয় এবং বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যেই জনসভা পথসভাগুলো অংশ নিয়েছে সেগুলো আমার কভার করার সুযোগ হয়েছে। সবশেষ যে বিষয়টি হয়েছে, আমি কিন্তু অফিসে আসা হচ্ছে নির্বাচনের 2 দিন আগে, এবং এখন পর্যন্ত কিন্তু আমরা আছি। আমাদের বেশিরভাগ সহকর্মী যারা, তাদের একই অবস্থা। তো এর মধ্যে উল্লেখযোগ্য যদি একটি বিষয় উপস্থাপন করতে হয়, গতকাল যখন আমি ঢাকা 15 আসনের সংবাদ কভার করছিলাম, এবং ওই আসনটি জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সেখানে বিজয়ী হয়েছেন, এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তো সবচেয়ে যে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে যে এবারের নির্বাচনে একে তো প্রতিহিংসা বা অন্যান্য সহিংসতার ঘটনা কম ছিল, এর মধ্যে যে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী যারা, তাদের মধ্যে নির্বাচনের তীব্র প্রতিযোগিতাপূর্ণ সময়েও মুহূর্তেও তাদের মধ্যে কিন্তু আন্তরিক যে সৌহার্দ্যপূর্ণ যে অবস্থানটা, সেটা আমি নিজে চাক্ষুষ দেখেছি। বিশেষ করে জামাত আমি ডাক্তার শফিকুর রহমান যখন বিভিন্ন কেন্দ্রে ঘুরছিলেন, তখনই তার আসনের যে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন, তার সাথে সেখানে দেখা হয় এবং তিনি কিন্তু তাকে জড়িয়ে ধরেন, এবং পরবর্তীতে দুজন একই সাথে সাংবাদিকদের কাছে কিন্তু ব্রিফ করেন এভাবে যে বড় কোনো ঘটনা ছাড়া নির্বাচন যেভাবে শান্তিপূর্ণভাবে হচ্ছে, এই ধারাবাহিকতা থাকলে যে ফলাফলই হোক তারা সেটি মেনে নেবেন। এবং একটু অ্যাড করি মুন্সি, সেটা হচ্ছে যে আমরা দেখছিলাম যে আপনার এই ভিডিওতে দেখছিলাম শফিকুল ইসলাম খান মিল্টন এবং শফিকুর রহমান দুইজন কিন্তু যখন কোলাকুলি করছিলেন, কুশল বিনিময় করছিলেন, তখন কিন্তু একজন একজনকে বড় ভাই ছোট ভাই হিসেবে বলছিলেন যে আমি তো আপনার ছোট ভাই, আপনি এইভাবে বলবেন। কোনো প্রার্থীকে আসলে আমরা এইভাবে গত 3টি নির্বাচনে, এর আগের 3টি নির্বাচনে বা তার আগে খুব কমই দেখেছি, যেটা আমাদের অভিজ্ঞতা সরাসরি নির্বাচন কাভার করতে গিয়ে দেখেছি। এটি কিন্তু একটা ব্যতিক্রম। এবং আজকেও আমরা দেখলাম যে অনেক বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর বাসায় গিয়েছেন এবং দোয়া চেয়েছেন। এই শুভেচ্ছা। এটি কিন্তু এবারের নির্বাচনে বলা যায় একদম উল্লেখযোগ্য একটি মাইলফলক, যেটি ইতিহাস হয়ে থাকবে যে নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে বেশিরভাগ জায়গাতেই আসনভিত্তিক যে প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যে আমরা সম্পর্ক, বারবার নিউজের মধ্যে চলে যাচ্ছি। আমি যেটা প্রশ্ন করেছিলাম সেটা হচ্ছে যে এই যে আমরা মানে আমাদের পারিবারিক জীবন, মানে আমরা যে হুটহাট ঢাকার বাইরে চলে যাচ্ছি, 2-3 দিন বাসার সঙ্গে যোগাযোগ থাকে না, এই সময়ে পরিবার আসলে কিভাবে আমাদেরকে নেয়, আমি এটা জানতে আসলে চাইছিলাম। আপনি নিজেও আসলে একজন দীর্ঘদিনের সিনিয়র গণমাধ্যম কর্মী, আপনি নিজেও জানেন যে আমাদের পরিবার কিন্তু সত্যিকার অর্থে তারা টেনশনে থাকে। বিশেষ করে এই নির্বাচনকালীন বা জরুরি কোনো ডিউটি আমরা যখন পালন করি, তারা টেনশনে থাকে, এবং আমার বিষয়টিও তেমনই হয়েছিল। কিন্তু তারপরও যেহেতু দেশের স্বার্থে এবং পেশাদারিত্বের স্বার্থে আমরা পরিবারের সাথে সেভাবে আসলে যোগাযোগ করতে পারি না। আমাদের প্রতিনিয়তই আসলে টার্গেট থাকে যে কোনো সংবাদ
আমরা যেন যে কোনো মুহূর্তে সবার আগে জাতিকে দিতে পারি। তো জাতির প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমরা কিন্তু পারিবারিক যে জায়গাটা সেটা অনেকটাই আমাদের একটু দূরে থাকতে হয়। আমাদের যে কর্তব্যগুলো সেই কর্তব্যগুলো অনেকটা আমাদের অপূরণীয় আসলে থাকে, এমনটাই আমি একটু একটু সাতিলা শারমিনের কাছে যাই, এরপরে আপনার কাছে এর আগে একটু এই পরিবারের বিষয়টা নিয়ে মনে হয় মাসুদ কিছু বলতে চাচ্ছিল, যেহেতু সবারই একটু মাইক্রোফোনটা অভিজ্ঞতা আছে। পরিবারের অভিজ্ঞতা যেটি হচ্ছে যে আমার একটু খারাপ অভিজ্ঞতা বেশি, কারণ হচ্ছে যে 24-এর আন্দোলনের সময় আমি আমার পুরো মাথা এবং মুখে এবং বুকে গুলিবিদ্ধ হয়েছিলাম, ছররা গুলি পুলিশের। তো যে কারণে আমার পরিবার সবসময় আতঙ্কে থাকে যে এ ধরনের নির্বাচন কাভার করলে, যেহেতু আমি অপরাধ বিটে কাজ করি, তো অপরাধ বিটে কাজ করলে যেটি হয় যে অফিস থেকে সবার আগে আমাদেরকেই চুজ করা হয় যে যেখানে মারামারি হবে, যেখানে আন্দোলন হবে, সেখানে যাতে আমরা কাভার করি। কারণ আইন শৃঙ্খলা বাহিনী এগুলো দমন করতে যায় বা নিয়ন্ত্রণ করতে যায়, সেক্ষেত্রে আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো থাকে। কোথায় গেলে কিভাবে তাড়াতাড়ি ইনফরমেশন দ্রুত পাওয়া যায়, এই জন্য আসলে আমাদের অফিস থেকেও আমাদের সেই জায়গাটিতেই আসলে নিয়োগ করা হয়। যে কারণে এই যে একের পর এক ঘটনা ঘটায়, এরপর আমরা সাতক্ষীরা একটা ট্যুরে গিয়েছিলাম, এই গুলি খেয়ে সুস্থ হয়েছি। হওয়ার পরে যখন একটু সুস্থ হয়ে আবার কাজে ফিরেছি, তখন আবার বিজিবির সাথে একটি স্বরাষ্ট্র উপদেষ্টা একটি প্রোগ্রামে গিয়ে সেখানে বাস অ্যাক্সিডেন্ট করেছি। সেই বাস সড়ক থেকে গর্তে পড়ে গিয়েছে, রাউন্ড হয়েছে, এবং সেই অবস্থা থেকে আবার ফিরে এসেছি। তো এই ধরনের দুর্ঘটনা, পাশাপাশি বিভিন্ন জায়গায় মবের শিকার হয়েছে, বিভিন্ন অপরাধ বিষয়ক সাংবাদিকতা করতে গিয়ে বিভিন্ন সময় যাদের বিরুদ্ধে গিয়েছে সংবাদ, তাদের কাছে যখন তারা তাদের বিপক্ষে গিয়েছে, তারা আটকিয়েছে এবং বন্দী ফোনে তো করেছে, হুমকিও দিয়েছে। হুমকি। এবং কিছুদিন আগে যেই কথাটি বললেন যে ঢাকা যে সকল শীর্ষ সন্ত্রাসীরা রয়েছে, শুটাররা রয়েছে, তাদের নিয়ে সংবাদ করার পরে এখনও বিভিন্ন বিদেশি নাম্বার থেকে SMS আসে, পাশাপাশি ফোন আসে। কিছুদিন আগে একটি ঘটনা হুমকি দেওয়া হয়, এবং কিছুদিন আগে আমি ঘুমিয়েছিলাম, আমার ওয়াইফ ফোনটি রিসিভ করেছে, এবং রিসিভ করার পরে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং বলেছে যে কোনো সময় আমাকে মেরে ফেলবে। তো এ ধরনের হুমকি যখন আসে, পাশাপাশি স্পটে গিয়ে কখনো গুলি, কখনো অ্যাক্সিডেন্ট, কখনো মবের শিকার, তো এই সব ঘটনার কারণে আসলে পরিবার আতঙ্কে থাকে। কিন্তু তারা কিন্তু আমাদের প্রফেশন সম্পর্কে জানে। যেমন ডাকসু নির্বাচনের সময় আমি টানা 33 ঘন্টা ডিউটি করেছি। এই নির্বাচনে তো চলছে আমাদের ডিউটি, এটা 72 ঘন্টার শো। আমরা সবাই চেষ্টা করছি যে টানা 72 ঘন্টায় আমরা অফিস করি। হয়তোবা সুযোগ থাকলে একটু ফ্রেশ হয়ে আসছি বা পরিবারকে সময় দিচ্ছি, কিন্তু যখনই ফোন আসছে তখনই কিন্তু আমরা এসে এই যেই কাজটি আমরা করছি, দেশের যে সব সংবাদ সবার আগে তুলে ধরার জন্য সময় সংবাদের যেই প্রচেষ্টা, সেটি কিন্তু আসলে আমাদের মধ্যে সেই জায়গাটি তৈরি করে নেয়। এবং আমাদের যারা পরিবারে আছে তারা কিন্তু এটি মেনে নিয়েছে যে যত কিছুই হোক, তাকে কিন্তু আসলে পরিবার পক্ষ থেকে হয়তো বা আমাদের জন্য চিন্তা করতে পারে, কিন্তু তারা কিন্তু আমাদের জন্য সেই রাস্তাটি পরিষ্কার করে রাখে। যখন আমি বলেছি যে আমার আসলে নির্বাচনের আসছে, নির্বাচনের ডিউটি পড়তে পারে, তখন কিন্তু আমার পরিবারের পক্ষ থেকে আমার ওয়াইফ বলেছে যে তোমার কাপড় গুছিয়ে দেই, যে তুমি হয়তো 2-3 দিন আসতে পারবে না বাসায়। তো আমাদের সাথে থাকতে থাকতে আমার পরিবারের সদস্যরাও কিন্তু মানিয়ে নিয়েছে যে আসলে যত শঙ্কাই হোক, যত ঝুঁকি হোক, এটা তার পেশাদারিত্ব। দেশের সংবাদ যত দ্রুত সম্ভব পৌঁছে দেওয়ার জন্য, পাশাপাশি প্রত্যেকটি বড় ইভেন্টে যাতে আমার উপস্থিতি সেখানে থাকে, তারাও সেটার জন্য উদ্বিগ হয়ে থাকে, এবং তারা চেষ্টা করে যে যতটা ইজি করে আসলে এই বিষয়গুলো সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে। আমার আরেক সহকর্মী, আমি যদি একটু সাথে মাসুদের সাথে যদি একটু যুক্ত করতে চাই, এই যে এই বিষয়টা, সেটা কিন্তু আমাদের পরিবারের সদস্যদের জন্য একটা বড় একটা ত্যাগ, আমাদের জন্য, আমাদের পেশাগত দায়িত্বে। তো সেই কিন্তু জায়গায় তোমার পরিবারে তো বেশ কয়েকজন সাংবাদিক আছে। হ্যাঁ, সেটা আছে, আমার ভাই বোনেরা আছে। তো সেই জায়গাতে আমি যেটা বলছি যে পরিবারের অন্য অন্য সদস্য যারা আছে, তাদের পক্ষ থেকে যেটা মনে হয় যে আমরা হয়তোবা যে সবসময় পরিবারকে পর্যাপ্ত সময় এসব কারণে পেশাগত দায়িত্বে যখন এই ধরনের ইভেন্টগুলো থাকে দেওয়া সম্ভব হয় না, অনেক সময় উৎসব পার্বণে তাদেরকে যথাযথ যে সঙ্গ দেওয়া দরকার, সেটাও কিন্তু যে তাদেরকে সেই জায়গা থেকে বঞ্চিত করতে। তো এই যে আমাদের পরিবারের সদস্যদের যে ত্যাগটা, সেটা কিন্তু আমাদের যে পেশাগত দায়িত্ব, সেটা সাবলীলভাবে মানে পালন করার ক্ষেত্রে কিন্তু একটা সহায়ক ভূমিকা হিসেবে মানে ভূমিকা রাখে। কথা বললেন, এই যে আজকে কালকে কিন্তু বসন্ত উৎসব এবং ভালোবাসা দিবস। আমি প্রতি বছরই আমার ওয়াইফের সাথে এই দিবসটি পালন করি, কিন্তু কালকে তো আমার ডে অফ ক্যান্সেল করা হয়েছে। তো এটির জন্য তার মন খারাপ, এবং আজকে আমাকে ফোন দিয়ে বলতেছে যে তুমি আসলে এখনো কোনো খবর দিচ্ছ না, কালকে তো আমাদের ঘুরতে বের হতে হবে। তো এরকম আসলে তারা কিন্তু অনেক বেশি, আমি কোনো ইভেন্টই মিস করি না, কিন্তু এবার কিন্তু জাতীয় নির্বাচনের জন্য মিস করতে হবে, কিন্তু কিছু করার নেই। তাই সেও কিন্তু মেনে নিয়েছে যে আসলে খুবই ফ্যামিলি ম্যান, মাসুদ খুবই ফ্যামিলি ম্যান, এবং বেরোনোর চেষ্টা করে। ও প্রচন্ড পরিশ্রম করে গেছে অফিস থেকে, কিন্তু বের হয় ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে।
আমরা সবাই দেখি যেটা পারে না। সবাই যেটা পারে না, আমি পেরে উঠি না, কারণ হচ্ছে টায়ার্ড হয়ে যায় কাজ করতে করতে। বাসায় চলে গেলে মনে হয় না যে আসলে বেরোই। ও আমাদের কাছে মানে উৎসবগুলো মানে হচ্ছে যে যদি কোনো ছুটি পাওয়া যায় কোনো উৎসবের দিন, মনে হয় যে এখন একটু রেস্ট নেওয়ার দরকার। আমাদের কাছে বেরোনোটা হচ্ছে মানে আনন্দের না, আমাদের কাছে ঘরের মধ্যে থাকাটা আনন্দের। আমার ক্ষেত্রে যেটা হয় যে একটু সময় পেলে ঘরে থাকা, হয়তো ছোট্ট একটু রান্না করা, খাওয়া কিংবা রেস্ট নেওয়া, এইটা এইটা এই 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 যে মানে এক স্বাভাবিক জীবন, 9টা 5টা অফিস, আর হচ্ছে যে আমাদের মতো যারা, শুধু আমরা না, সাংবাদিকরা না, যারা মাঠে আসলে এই যে বিশেষ বিশেষ সময় যারা আসলে কর্তব্যরত থাকেন, তাদের জীবনটা এভাবেই হয়ে যায়, এভাবেই আমি আমরা একটু ইয়া করে নিই। একটু ব্যক্তিগত জীবনের বাইরেও যখন গতকালকে আপনি বের হলেন বাসা থেকে এবং সারাদিন দিনই মাঠে ছিলেন, আপনি ইন্টারন্যাশনাল অবজারভার যারা এসেছেন, বাংলাদেশের নির্বাচন যারা পর্যবেক্ষণ করছেন, তাদের সঙ্গেই ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছেন। আপনার কাছে একটু জানতে চাই যে ইন্টারন্যাশনাল অবজারভার যারা এই নির্বাচনটি পর্যবেক্ষণ করছেন, তারা আসলে কিভাবে দেখছে এই নির্বাচনটাকে? ওরা আসলে এবার সবাই জানে, তারপরে বলছি যে এবার কিন্তু আমরা বিদেশি বা আন্তর্জাতিক পর্যবেক্ষক পেয়েছি আসলে সর্বোচ্চ সংখ্যক। 2008-এর পরে ইউর এত বড় দল আসেনি। তারপরে 200 জনের যে ওরা বলে ওদের এটা ফুল টিম, মানে একটা নির্বাচন ওরা পর্যবেক্ষণের জন্য এই সর্বোচ্চ পাওয়ার নিয়ে কিন্তু, মানে এই সর্বোচ্চ সংখ্যক লোক নিয়ে কিন্তু ওরা সেই দেশে যায়। তো সেই তাদের বড় টিম এসেছে, কমনওয়েলথের এসেছে, আমরা দেখেছি অন্যান্য দেশ অর্থাৎ তুরস্ক, পাকিস্তান, ভারত থেকেও একজন পর্যবেক্ষক ব্যক্তিগতভাবে এসেছেন। এই যে বিভিন্ন দেশ থেকে, জাপান, চীনের পর্যবেক্ষক দল এসেছেন। তো সবাই কিন্তু যখন এই যে নির্বাচনটা পর্যবেক্ষণে গিয়েছেন, তাদের ওরা যেটা খেয়াল করে সেটা হচ্ছে ওদের নিজস্ব কিছু প্যারাডাইম আছে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য, এটাকে আমরা ইন্টারন্যাশনাল প্যারাডাইম বলতে পারি। সেই জায়গা থেকে ওরা আসলে চিন্তা করে যে আসলে প্রসেসটা কিভাবে আগাচ্ছে। আমাদের যেহেতু এবার সব কিছু ম্যানুয়ালি হয়েছে, আমরা কোনো ডিজিটাল ভোটিং পদ্ধতিতে যাইনি, একদম ব্যালট পেপার দিয়ে ভোট হয়েছে। ওরা আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে ইউর প্রতিনিধি যে দলটি, সেই দলটি চলে গেল একদম হচ্ছে সিদ্ধেশ্বরীর ওই কেন্দ্রতে। ও 7টার সময় উপস্থিত, কারণ ও যেটা দেখতে চাচ্ছে সেটা হচ্ছে যে একদম ভোট গ্রহণের আগের পরিবেশটাও দেখতে চাচ্ছে, যে এটা কতটুক শান্তিপূর্ণ। ওটা দেখলো, দেখার পরে ও ওখানে দাঁড়িয়ে আছে। ভোট যখন শুরু হলো, বাক্সগুলো নিয়ে এসে রাখলো, সেটা ওরা দেখলো। ভোট শুরু হলো, দেখলো। ভোট যেই শুরু হয়ে গেল, ভোট যেই পড়লো, তখন ও কেন্দ্র থেকে বের হয়ে আসলো এবং তারপরে সে বিভিন্ন কেন্দ্র ঘুরে বেড়েছে। এইটা কমনওয়েলথের দলটি এসেছে, তার সঙ্গে আমরা ছিলাম এবং ওরা ভোট গ্রহণ, ওরা আসলে খুব বেশি কিছু বলে না, ওরা শুধু অবজার্ভ করে। কিন্তু বাইরে বেরিয়ে এসে ওরা আসলে ওদের যে পরিপূর্ণ যে মতামতটা, একটা রিপোর্ট, একটা প্রতিবেদন, এটা কিন্তু ওরা কিন্তু আগেই বলে দেয় না। আমরা জানতে চেয়েছি যে তোমরা কি দেখলে, অতটুক সময় তারা বলেছে তোমাদের পরিবেশ শান্তিপূর্ণ কিন্তু ছিল। ওরা কি দেখলো, মানে আমরাও তো দেখতে পাচ্ছি যে মানে কেমন নির্বাচন হচ্ছে, আমরা কেন তাদের দেখার দিকে তাকিয়ে থাকি, মানে এটার কারণটা কি? আচ্ছা, এই কারণটা খুবই আমার কাছে খুব মজার লাগে। মজা কেন লাগে? যে আমাদের দেশীয় পর্যবেক্ষক আছে, আমরা গণমাধ্যম কর্মীরা আছি। গণমাধ্যম কর্মীরা যে সংবাদ প্রচার করছে সে কিন্তু একদম সরাসরি প্রচার করছে। তো ওইটি কিন্তু অনেক বেশি বিশ্বাসযোগ্য হওয়ার কথা, তাই না? তারপরেও কেন পর্যবেক্ষক প্রয়োজন হয়? পর্যবেক্ষক প্রয়োজন হয় কারণ ওরা একাডেমিক পার্সন, ওই কাজের জন্য ওরা ওটা দেখছে। আর ইন্টারন্যাশনাল পর্যবেক্ষক আমাদের কেন দরকার হয়? ইন্টারন্যাশনাল পর্যবেক্ষক দরকার হওয়ার, আমি বিশেষজ্ঞ না, কিন্তু যেহেতু আমি এই সংবাদগুলো সংগ্রহ করি, কাজ করি, তো সেই জায়গা থেকে বলতে পারি যে এইটা আসলে একটি দেশের জন্য দরকারও। কেন দরকার? আমরা এবার তো আরও বেশি দরকার। এবার হচ্ছে গণ অভ্যুত্থানের সময় আমরা একটা সময় পার করে আসলাম যে আমরা নতুন করে শুরু করলাম। এই নতুন করে শুরু করার যে জায়গাটায়, সেই জায়গাটায় কিন্তু আমাদের বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্কে সব জায়গাগুলো থমকে আছে। থমকে থাকার এই জায়গায় যখন নির্বাচনটা কেমন হলো, এক ধরনের সার্টিফিকেশন পাওয়া আসলে এইসব আমার প্রশ্নটা আন্তর্জাতিক এটাই যে পর্যবেক্ষকদের কাছ থেকে। আমাদের নির্বাচন, আমরা আমাদের নেতা নির্বাচন করব, কিন্তু আন্তর্জাতিক সার্টিফিকেটটা আমাদের কেন দরকার? আন্তর্জাতিক সম্পর্কের জন্য, বিনিয়োগের জন্য। একটু আমরা কিভাবে আসলে ওই দেশের অন্যান্য দেশ আমাদেরকে কিভাবে দেখবে, কিভাবে পারসিউ করবে, পারসিভ করবে, ওদেরও কিন্তু দূতাবাসগুলো আছে, ওরাও কিন্তু ইনফরমেশন নিচ্ছে, ওরাও দেখছে। কিন্তু তারপরেও হচ্ছে এই সংস্থাগুলোর ক্রেডিবল, যেহেতু তারা রিপোর্ট তৈরি করে,
এই সংস্থাগুলো আসলে নির্বাচনটা এবং আন্তর্জাতিকভাবে শুধু তাই গ্রহণযোগ্য নয়, হয়। তারা গ্রহণযোগ্য সংস্থা সেটাও রয়েছে, একই সঙ্গে তারা তো আমাদের উন্নয়ন অংশীদারও। হ্যাঁ। একটু ওয়াসির কাছে যেতে চাই। ওয়াসির মনে হয় ঘুম ঘুম ভাব, আলোচনা পছন্দ হচ্ছে না। না না ভাই, আলোচনা খুব সুন্দর হচ্ছে এবং সবার অভিজ্ঞতা শুনছি, খুব ভালো লাগছে। আমার নিজেরও কিছু অভিজ্ঞতা আছে। এই প্রথমবার জাতীয় প্রথমবার জাতীয় নির্বাচন কভার করার অভিজ্ঞতা। যে আমি এখানে প্যানেলের মধ্যে সবচেয়ে সর্বকনিষ্ঠ আমি, তো এই প্রথমবারই হচ্ছে আমি এই একটা জাতীয় নির্বাচন কভার করলাম। তো ভাই যেটা বলতেছিল প্রথমে যে মানে কোনো টায়ার্ডনেস আসছে কিনা বা কোনো বিরক্তি কাজ করছে কিনা আমার মধ্যে, আমি আগের দিন ডিউটি শুরু হওয়ার আগের দিন আমি হচ্ছে হয়তো 3 ঘন্টা ঘুম পেয়েছিলাম। তারপরেও এই লাগাতার এই যে ডিউটি করে যাচ্ছি আমার মধ্যে আমার জাস্ট মানে একটা এক্সাইটমেন্টের কমতি আমি দেখিনি। আমি জাস্ট কাজ করে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে না, এটা একটা ইতিহাসের অংশ হতে যাচ্ছি, যে এরকম একটা নির্বাচন যেটা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, খুবই এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই নির্বাচনটা খুবই অংশগ্রহণমূলক ছিল, প্রতিযোগিতাপূর্ণ ছিল। আমি যে আসনটা কভার করছিলাম ঢাকা 11 আসন, খুবই আলোচনা সমালোচনায় ছিল আসনটি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তার বিপরীতে ছিলেন একজন হেভিওয়েট প্রার্থী, তিনিও বেশ জনপ্রিয়। তো যার কারণে আমি দেখেছি যে খুব প্রতিযোগিতাপূর্ণ একটা নির্বাচন হয়েছে ওই আসনটিতে, এবং সামগ্রিক বাংলাদেশেও আমরা দেখেছি যে খুব ক্লোজ মার্জিনে কিন্তু ফলাফল এদিক ওদিক ঘুরে গেছে। সো আমার কাছে খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল, এবং চোখে ঘুমের ব্যাপারটা হয়তো যে এই যে ঘুমের যে এত ঘন্টা দীর্ঘ সময় যে না ঘুমিয়ে আছি, এই কারণে হয়তো একটু চেহারায় চলে আসতেছে আর কি। ওয়াসি, যেহেতু তোমার অভিজ্ঞতা নাই, সেক্ষেত্রে যেমন আফজাল মানে অভিজ্ঞতা নাই বলতে নির্বাচন কভার করার অভিজ্ঞতা, দুঃখিত। কিন্তু আমি বলছিলাম যে সিনিয়র যেহেতু আফজাল, সাতিলা, বুলবুল, বেশ কয়েকজন সিনিয়র এখানে আছেন, তোমার কাছে মনে হয় তারা তো অনেক অভিজ্ঞতা, তারা কি কোনো রকমের কোনো সহযোগিতা করেছিল কিনা নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন এবং আজকের দিন পর্যন্ত? তুমি যে কভার করতে গেলে সহযোগিতা পেয়েছো কি, বা টিম ওয়ার্ক কি ছিল কিনা তোমার কাছে মনে হয়? শুধু আমাদের না, মানে প্রতিনিয়তই আমার কাছে মনে হয় যে আমরা যারা নতুন আছি এই স্টেশনে, আমরা প্রতিনিয়তই শিখছি আমাদের সিনিয়রদের থেকে। এই ব্যস্ততার মধ্যেও আসলে সবাই কিন্তু অনেক ব্যস্ত নিজেদের কাজেই আসলে মানে গুছিয়ে উঠতে পারাটাই খুবই চ্যালেঞ্জিং। তারপরেও সিনিয়ররা সবসময় চেষ্টা করে যে একটু গাইড করি, একটু দেখিয়ে দিই, একটু হেল্প করি। জানে যে আমরা যারা তুলনামূলকভাবে একটু নতুন, তাদেরকে একটু গাইড করা, তাদেরকে সাহায্য করা। ইভেন ফিল্ডেও, শুধু আমার স্টেশন না, ফিল্ডে তো যখন আমি যাচ্ছি তখন আমার সাথে অন্যান্য স্টেশনের রিপোর্টাররা আছে, এবং তাদের মধ্যে আমি একটা এই যে ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক আমি দেখতে পেয়েছি, যে সবাই আসলে চেষ্টা করে যে আচ্ছা আমরা যাতে সবাই মিলে কাজ করতে পারি, ওখানে যাতে একটু গুছিয়ে কাজ করতে পারি, যাতে সকলেই সুন্দর কভারেজটা দিতে পারি। সো এই ব্যাপারটা তো সবসময় আছে। এটা আমি এই যে একটা নির্বাচন আপনি জাতীয় নাগরিক পার্টি বিট কাভার করেন দীর্ঘদিন ধরেই, এবং গতকালকে বৃহস্পতিবার আপনি জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলামের যে আসন, সেই আসনের নির্বাচন কাভার করেছেন। জাতীয় নাগরিক পার্টি এই নির্বাচনে জোটে গিয়ে 6টি আসন পেয়েছে। আপনার কাছে কেমন মনে হয় যে 6টি আসন, গণ অভ্যুত্থানের তরুণদের দল, তাদের কাছে এই 6টি আসন নিয়ে তাদের প্রতিক্রিয়া কি জেনেছেন? আমার কাছে মনে হয়েছে যে 6টি আসন খুব বেশি না হলেও 6টি আসন একটা ভিত্তি, তাদের আগামীর রাজনীতির একটা ভিত্তিপ্রস্তর। এই দলটি 28শে ফেব্রুয়ারি গত বছরে 28শে ফেব্রুয়ারি তারা আত্মপ্রকাশে আসে, এবং এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচন গেল, মানে 1 বছরও কিন্তু হয়নি। এই 1 বছরের সময়ের মধ্যেই তারা নিজেদেরকে গুছিয়ে নিয়েছে, এবং এই নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে। যদিও নানা কারণে কিছু আলোচনা সমালোচনা ছিল তাদের জোট গঠন নিয়ে, কিংবা পদক্ষেপগুলো নিয়ে আলোচনা সমালোচনা তো থাকবেই, তবুও তারা যে এই ফাইটটা দিতে পেরেছে, এবং এই যারা এবার নাগরিক পার্টি থেকে যারা আসলে নির্বাচিত হলেন সকলেই কিন্তু তরুণ, এবং 30-এর নিচে বয়স তাদের। তো এই তরুণরা যে সংসদে যাচ্ছে, এবার 6 জন তরুণ সংসদে যাচ্ছে, এটাও একটা নতুন কিছুর শুরু এবং একটা নতুন বাংলাদেশের শুরু। আমার কাছে খুব দারুণ লাগে এই ব্যাপার। না, আমরা এখানে 7জন আছি, তো এর মধ্যে মেঘ কিন্তু এখন পর্যন্ত কোনো কথা বলেনি। কেন, মেঘের কি কথা বলতে ইচ্ছা করতেছে না? অবশ্যই কথা বলতে ইচ্ছা করছে। তাহলে মেঘ চুপচাপ কেন? চুপচাপ শুনছি সবার কথা।
মানে ক্লান্তিবোধ নেই? না আলাদা ক্লান্তি করে বোধ নেই। মেঘের আমি কাছে তোমার আসতে হবে তো আসতে হবে আসতে হবে তো কিন্তু আমি চাচ্ছিলাম মেঘ পার্টিসিপেট করুক, মেঘ পার্টিসিপেট করছে না। না ক্লান্তি বলতে যখন থেকে আমি নির্বাচন যেদিন 12 তারিখের আগে থেকে অর্থাৎ নির্বাচনের প্রচার প্রচারণা যখন শুরু হয়, যখন আমাকে 8 আসন দেওয়া হলো মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি, তো সেই জায়গা থেকেই অনেক এক্সাইটেড ছিলাম। এবং যেদিন ভোর 3টা বাজে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে 4টার দিকে বের হলাম, ইউনিট গুছিয়ে তারপর বের হলাম। তো 5টা থেকেই অনেক এক্সাইটেড ছিলাম যে আজকে ফাইনালি যে প্রচার প্রচারণায় যে অভিযোগ পাল্টা অভিযোগ, আমরা রাজনীতিতে একটি বড় পরিবর্তন দেখেছি যে মির্জা আব্বাসের বাসার সামনে গিয়ে যে সাউন্ড সিস্টেমের নাসিরউদ্দিন পাটোয়ারির যে নাচ গানা, সেটি কিন্তু আমরা দেখেছি। তো এই জায়গা থেকে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে কি হতে যাচ্ছে, এবং শুধু আমি না, ফলাফলটা কি পুরো হয় এটা দেখার। বাংলাদেশ তাকিয়েছিল 8 না, আসনের দিকে। এটা হচ্ছে আসনটা একটা ভাইরাল আসন। Right. এখানে যখনই কথা বলতো নাসিরউদ্দিন পাটোয়ারি তখন তিনি ভাইরাল হতেন, যখন মির্জা আব্বাস তার কাউন্টার দিতেন তখন এবং- ভাইরাল হতেন, এবং ওই তার আসনে- সঙ্গে কিন্তু আপনি নিজেও ভাইরাল হতেন। আমরা দেখতাম যে মির্জা আব্বাসের সঙ্গে Right. যখন কথা হতো তখন আপনাকে দেখেছি, সেই আচ্ছা অভিজ্ঞতাগুলো কেমন ছিল? মেঘ, সেটা হচ্ছে যে এই যে মানে আসন ডিস্ট্রিবিউট যখন হলো আমাদের কয়েক মাস আগে, যে তুমি এই আসন করবা, তুমি এই আসন যাবে, এই আসন যাবে, এরপরে যখন তোমার আসনটা ভাইরাল হওয়া শুরু হলো, মানে তখন কেমন, মানে খুব মানে মনে হচ্ছিল যে আর তো কোনো আসন দেখা যাচ্ছে না, আমারটাই তো দেখা যাচ্ছে, এরকম এরকম এই মনে জিনিসটা হচ্ছিল হচ্ছে কি? কি, এবং শুধু সালিম- তার আসনে মির্জা আব্বাস, নাসিরউদ্দিন পাটোয়ারি নয়, আরেকজন কিন্তু ছিলেন, মেঘনা আলম, মেঘনা মেঘনা আলম। আলম। গণ অধিকার পরিষদ। তিনিও তো ভাইরাল ছিলেন, তিনি হ্যাঁ, অনেক তিনিও অনেক তো- অনেক কিছুতে ভাইরাল ছিলেন। তবে সালিম ভাইয়ের প্রশ্নটার একটু উত্তর দিই, সেটা হচ্ছে যখন ওই ভাইরালের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমাকে তো দেখা যেত পিছনে আবার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতো, এবং মিউজিকগুলো কিন্তু খুবই ফানি থাকতো। হ্যাঁ, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফ্রেন্ড সার্কেল, বিদেশ থেকে আমার যে সকল ফ্রেন্ডরা আছে, রিলেটিভরা আছে, তারা আবার সেটা ইনবক্সে পাঠাইতো। তো দেখতাম যে ওকে ফাইন, ঠিক আছে, মির্জা আব্বাসের পাশে দাঁড়িয়ে আছি, পিছনে আবার একটা মিউজিক চলতেছে, এত হেভিওয়েট একজন প্রার্থীর পাশে দাঁড়ানো একটা মিউজিক চলতেছে, ভালোই লাগতো। এই যে রবিন, ভাইরাল টেন্ডেন্সি, মানে ভাইরাল টেন্ডেন্সিটা সাংবাদিকতার জন্য কতটুকু হুমকি স্বরূপ বা ক্ষতিকর? একটা বিষয় হলো, আমি একটি সংবাদ করলাম, সেটা যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো, সেটার মধ্যে কিন্তু আমার একটা সার্থকতা। সেটা হলো যে সাংবাদিকতার একদিকের একটা বিষয়, কিন্তু যে ভাইরাল আসলে আমাদের এখানে এসে যে অর্থে সেটি প্রচলিত হচ্ছে, সেটা কিন্তু এক অর্থে সাংবাদিকতার জন্য বেশ একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াচ্ছে, এবং এটি কিছু কিছু ক্ষেত্রে বরং এটি অপসাংবাদিকতারও জন্য উৎসাহিত করছে। এরকম অনেকগুলো জায়গাতে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সেই বিষয়গুলো দেখি। তো আমাদের মনে হয় যে ভাইরালিজম না হয়ে আসলে যে জার্নালিজমে আমাদের সবার গুরুত্বটি দেওয়া উচিত এবং নজর দেওয়া উচিত। তো এই যে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের নানান ধরনের যে চটকদার শিরোনাম বা খণ্ডিত কিছু ফুটেজ ছেড়ে দেওয়া, এবং অনেক ক্ষেত্রে এই যে এই ধরনের কিছু বিষয় থাকে, এটা কিন্তু যে সাংবাদিকতার জন্য, অর্থাৎ যে পেশাদার সাংবাদিকদের জন্য এটি বড় একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলছে। তো আমাদের একটি বিষয় হচ্ছে যে আমাদেরকে নিশ্চয়ই অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করিয়ে সাংবাদিকতা করতে হয়। তো এটাও আরেক ধরনের একটা চ্যালেঞ্জ, এবং সেটাকে উতরেই কিন্তু, সেই চ্যালেঞ্জটা উতরেই কিন্তু আমাদেরকে মানে সঠিক সাংবাদিকতা বা সুস্থ সাংবাদিকতা যেটা, সেটি আমাদেরকে করতে হয়। এবং আমাদের মধ্যেও নিশ্চয় আমরাও তো ভুল ভ্রান্তি কিংবা ছোটোখাটো যে কিছু বিষয় আসলে রয়েছে, এর বাইরে কিন্তু আমরা যেহেতু মানুষ, দিন শেষে আমাদেরও হয়তো বা সেই ধরনের কিছু ঘাটতি থাকে কিছু কিছু জায়গায়, কিন্তু আমরাও সেটা চেষ্টা করে থাকি যে সাধারণত যেন মানে সুস্থ ধারা যেটা বা পেশাদারিত্ব যেটা, সেটা যেন আমরা আসলে যে অনুশীলন করতে পারি, চর্চা করতে পারি। একটু আহমেদ সালিনের কাছে যেতে চাই যে আপনি বিএনপি বিট কাভার করেন, দীর্ঘদিন ধরেই বিএনপি বিট কাভার করছেন। বিএনপির যখন দুঃসময় বিরোধী দলে ছিলেন, মাঠে ছিলেন, আন্দোলন সংগ্রামে সবসময় আপনি বিএনপির নিউজ কাভার করেছেন। এই দলটি এখন সরকার গঠন করতে যাচ্ছে, মানে সাংবাদিক হিসেবে আপনার অনুভূতিটা কি? আগে একটু বলে রাখতে চাই যে আমি শুধু বিএনপি বিটি কিন্তু কভার করতাম না, আমি বিরোধী দলের বিটটা কভার করতাম। অর্থাৎ বিএনপি, জামাত, আদার্স যে পার্টিগুলি আছে, যারা আজকে জামাত আজকে একা ইলেকশন করে, আলাদা ইলেকশন করে তারা বিরোধী দলে যাচ্ছে, এই অভিজ্ঞতাটা হচ্ছে যে তাদেরকে আমার স্বামী 15 বছর যাবৎ আমার এই রাজনৈতিক বিটেক কাজ করা দেখেছি, তাদেরকে যে সংগ্রাম, তাদের লড়াই, তাদের বিভিন্ন সময় সংঘর্ষের মধ্যে আমি দেখেছি, অনেক সংঘর্ষ আমি তাদের দেখেছি। আমি যে ছিলাম, উপস্থিত ছিলাম, অনেক সময় অনেক ভয়ঙ্কর পরিস্থিতি পার করেছে। বিষয়টা সেটা হচ্ছে যে
এই জিনিসগুলো যখন আমি দেখি তখন আমি মনে হয় যে আমার কাছে এই জিনিস অবশ্যই আমি চাই না যে এর ঘটনাগুলি আর ঘটুক। বাংলাদেশটা আসলে গণঅভ্যুত্থানের পরে সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে যে নতুন বাংলাদেশ হবে, সবাইকে নিয়ে বাংলাদেশের বিনির্মাণ করা হবে, সেখানে সবাই থাকবে, সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকবে। কিন্তু মাঝে মধ্যে আমি একজন সাংবাদিক বা অ্যাজ এ মানুষ হিসাবে মাঝে মধ্যে এটা মিস করব যে ওই যে সংগ্রাম, ওই দিনগুলো যে দেখেছিলাম, কিন্তু তারা আজকে ক্ষমতা যাচ্ছে, সেটা কিন্তু কম দিন নয়, 20 বছর পর বিএনপি ক্ষমতা যাচ্ছে। 2006 সালে তারা ক্ষমতা ছেড়েছিল, 2026 সালে এসে তারা যে ইউটার্নটা নিল, অর্থাৎ এই যে সংগ্রামের টাইমটা, গত 20টা বছর বিএনপি যে চড়াই উতরাই পার করেছে, তারই প্রতিফলন কিন্তু গতকালকে জনরায় এসেছে তাদের পক্ষে, যেটা আমি মনে করি যে অ্যাজ এ অবজারভার হিসাবে সেই বিষয়টা কিন্তু 25 তারিখ থেকে আমরা বিষয় দেখছিলাম। 25 তারিখে তারেক রহমানের দেশে ফেরা এবং 30 ডিসেম্বর বেগম জিয়ার মারা যাওয়া, কোটি কোটি মানুষ সেই জানাজায় অংশ নিয়েছিলেন। যারা নামাজ পড়তে পারেননি মাঠে, তারা মেট্রো রেলের ছাদে পড়ে বন্ধু নামাজ পড়েছেন, মেট্রো রেল স্টেশনের ছাদে কিংবা কারো বাড়ির ছাদে, কেউ টিভি দেখে নামাজ পড়েছেন, কেউ ফোনে শুনে সেই নামাজের সাথে সঙ্গী হয়েছিলেন। তখনই বোঝা যাচ্ছিল দেশে একটা পরিবর্তন আসছে। তখন এখানে হয়তো সেই বিএনপি হয়তো আবার ক্ষমতায় আসতে যাচ্ছে, বিএনপি জোট ক্ষমতায় আসতে যাচ্ছে। তারা আজকে ক্ষমতায় যাচ্ছে, তারা সরকার গঠন করবে, হয়তো 15 তারিখ শপথ নেবেন, তারপরে তারা মন্ত্রিপরিষদ গঠন করবেন। সাংবাদিক হিসাবে সেই জিনিসটা, যেমন আমি যে মাঠে ছিলাম, এখন দেখা যাবে যে আমাকে হয়তো, যেহেতু আমি এই বিটটা যদি কাভার করেই থাকি, তখন প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা গণভবন না হোক, প্রধানমন্ত্রীর বাসভবনে যেসব কর্মসূচি হবে বা এই ধরনের রাষ্ট্রীয় কার্যকলাপের সঙ্গে আমাকে জড়িত হতে হবে। কিন্তু যে মাঠের যে একটা ফ্লেভার, মানে আমি যে কাজ করে আসছিলাম যুদ্ধের মধ্যে, এই যুদ্ধটাকে আসলে আমি ওইভাবে মিস করব, কিন্তু ওই জিনিসটা আমি চাই না। তবে আমার মনে হয় যে মাঠের যে জায়গাটা আছে, মাঠের জায়গাটা যে একদম মিস হয়ে যাবে বিষয়টা এরকম না, কারণ উনি কিন্তু একই সঙ্গে দলীয় প্রধানও, তো নিশ্চয় দলীয় প্রধান হতে দলীয় বিভিন্ন জনসভায় তিনি বক্তব্য রাখবেন, সেগুলো নিশ্চয়ই না আমরা সেখানে একটা বিষয় আব্দুল, আমি একটু বলি, আমার মাথায় একটা জিনিস ঘুরছে, আমার মাথায় একটা জিনিস ঘুরছে যে মাসুদ কি তাহলে কালকে ভালোবাসা দিবস 1 ফাল্গুন পালন করতে পারবে কি পারবে না? এটা তো আসলে আপনি আমার ইনচার্জ, আপনি যদি সদয় হন তাহলে হয়তো সম্ভব, কিন্তু যেহেতু সবাই এর মধ্যে ছুটিটা নিয়ে নেওয়ার চেষ্টা না, যেহেতু আপনি তুলেছেন বিষয়টা, কিন্তু আমরা আসলে যেটা হয় যে আমি যেটা মনে করি, আমি যে এই ফিলোসফি বিশ্বাস করি যে পরিবার যদি আসলে শান্তি থাকে তাহলে দুনিয়াটাই শান্তি। আমি এই ফিলোসফিতে বিশ্বাস করি, যত চেষ্টা করি যে, আর আমি যেহেতু সাংবাদিকতার বাইরে অন্য সংগঠনগুলোতে একটু আমি কম যোগাযোগ রাখি বা আমার করা হয়ে ওঠে না, যে কারণে আমি আসলে অফিসের কাজটা শেষ করি, পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি, কারণ পরিবার যদি ঠিক থাকে তাহলে সব জায়গায় কাজ করা যাবে। যে কারণে আমি 33 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা কাজ করলেও তখন কিন্তু সেই বিষয়গুলোকে সহজভাবে নেয়। কিন্তু এই যে না হলে কিন্তু সে যদি আসলে হ্যাপি না থাকতো, পরবর্তী সময় কিন্তু কাজে আমার ব্যাঘাত ঘটতো। তবে একটি বিষয় এবার নির্বাচন নিয়ে একটু আমি বলতে চাই, কারণ এই যে আমি এটা নিয়ে 4র্থবারের মতো নির্বাচন কাভার করছি, এর আগে আরও 3টি নির্বাচন কাভার করেছি। এবার আমার কাছে যেটি মনে হয়েছে যে যাদের প্রতি বারবার অভিযোগ করা হয়েছে যে পাতানো নির্বাচন, বেশ কিছু দৃশ্য আমাদের প্রতি নির্বাচন আমরা দেখতে পেয়েছি। যদিও বলা হয়েছে একপেশে নির্বাচন, তারপরেও কিছু বিষয় আমরা দেখেছি। কি দেখেছি? যে সন্ধ্যা বা রাতে আমরা দেখেছি আমাদের কাছে ভিডিও চলে আসছে, কেউ হয়তো বা ব্যালট বাক্সে সিল মারছে। আমাদের কাছে খবর চলে আসছে যে পুরো কেন্দ্র দখল হয়ে গেছে। আমাদের কাছে খবর আসতো যে এজেন্টকে বের করে দিয়ে সিল মারছে। আমাদের দেখা যেত যে অফিসার নিজে সিল মারছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিজে দাঁড়িয়ে থেকে কখনো নিজে মারছে। তো এই যে এবার আমার যেটি মনে হয়েছে যে পুলিশের আইজিপি সংবাদ সম্মেলন করে বলেছে যে এটা আমাদের দায় মোচনের নির্বাচন, এবং আমার ফিল্ডে থেকে আমি তো ভ্রাম্যমাণ টিম ছিলাম এই নির্বাচনে, আমি 8টি আসন ঘুরেছি, কমপক্ষে অর্ধশতাধিক কেন্দ্রে আমি গিয়েছি। প্রত্যেকটি জায়গায় যেটি দেখেছি যে পুলিশ বিশেষ করে তাদেরকে কেন্দ্রের ভেতরে তার দায়িত্বে আছে, কিন্তু একজন পুলিশ সদস্যকে আমরা দেখিনি যে স্ব উদ্যোগী হয়ে সে কেন্দ্রের কক্ষে প্রবেশ করছে, কারণ তার এটাই দায়িত্ব ছিল যে তাকে কক্ষের বাইরে থাকতে হবে, এবং সে বাইরে ছিল কারণ তার গায়ে কালিমা ছিল যে সে কক্ষের ভিতরে ঢুকলেই সিল মারবে একটি দলের হয়ে, কোনো রাজনৈতিক পক্ষের হয়ে। কিন্তু এই যে কালচারটা, পাশাপাশি বাইরে কোনো বিশৃঙ্খলা হলেই আমরা যে সকল স্ট্রাইকিং ফোর্স হিসেবে বা টহলে বা স্ট্রাইকিং পেট্রোলিং বা বিশেষ
রবাস পেট্রোলিংয়ে যারা ছিল, বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি, তাদের কিন্তু আমরা দেখি যে তাদের তৎপরতা, কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে হয়ে তারা কাজ করেছে এরকম একটি অভিযোগও কোথাও নাই সারা বাংলাদেশে। আফজাল, আমি এবং একটু মাসুদের প্রত্যেকটি- সঙ্গে একটু মিলাতে চাই, সেটা হচ্ছে এইবারে কিন্তু প্রথম আমরা দেখি প্রতি বছর নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সশস্ত্র বাহিনী থাকে, এবার কিন্তু তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছিল না, তাদের তারা regular ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল, এবং সেই গত 1.5 বছর ধরেই কিন্তু সেনাবাহিনী মাঠে। এই একটা জিনিস বিশেষ করে আপনি দেখবেন গতকালকে জামাতের আমির সন্ধ্যার দিকে যে ব্রিফিং করলেন, সেখানে কিন্তু সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ দিলেন। জানিয়েছে। ভোটার থেকে শুরু করে যত স্টেক হোল্ডার ছিল, অর্থাৎ একটা সুষ্ঠু নির্বাচন, একজন ভোটার ভোট কেন্দ্রে কেন বলা হয় যে উৎসব মুখর পরিবেশ, তখনই উৎসব মুখর হয় যখন একজন ভোটার নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন। মাসুদ বলছিলেন যে কোনো পুলিশ সদস্যকে তিনি দেখেন না যে অতি উৎসাহী হওয়া, এর আগে পরে যেগুলো দেখা গেছে আমরা দেখলাম যে এখন তো আর ঝুঁকিপূর্ণ বা অতি ঝুঁকিপূর্ণ আসন বলা হয় না, বলা হয় যে অতি গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ আসন। সেখানে কিন্তু এবার দেখলাম আমরা বডি অন ক্যামেরা ক্যামেরা ছিল। একজন পুলিশ সদস্য ছিল, একজন এসআই লেভেলের পুলিশ সদস্য, এর বাইরেও কিন্তু আরও 3 জন পুলিশ সদস্য, আনসারের 13 জন সদস্য, আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে তো আরও আশপাশে ছিলই অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উৎসব মুখর বলা হচ্ছে, অনেক লোকের যেমন পার্টিসিপেন্ট আমরা যদি শতকরা হার হিসেব করি সেটিও কিন্তু অনেক বেশি। এর একটা অন্যতম কারণ ছিল এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্চয়তা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা প্রধান আছেন, সশস্ত্র বাহিনী বলেন, আইজিপির কথা বললেন মাসুদ, এবার সর্বোচ্চ সংখ্যক কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ছিল 9 লাখ। এর আগে কখনো কিন্তু এত পরিমাণ আইন মানে শৃঙ্খলা হচ্ছে রক্ষাকারী বাহিনী যে নির্বাচন কমিশন এবং প্রশাসন যদি চায় সুষ্ঠু নির্বাচন করতে, তাহলে তারা সেটা এবার কিন্তু এই যে, সম্ভব। এবার এটা ভোটারদেরও কিন্তু কিন্তু একটা হয়েছে। আগ্রহ এই ছিল খুব বাংলাদেশের বেশি। আসলে মানুষ চেয়েছিল, এই ভোটই দেখতে চেয়েছিল যে ভোটে কোনো সহিংসতা হবে না, কোনো রক্তপাত হবে না। আমরা দেখেছি প্রত্যেকটি নির্বাচনে, আগের ইতিহাস যখন ঘাঁটি বা আমরা যেগুলো নির্বাচন কভার করছি, এটা নিয়ে পঞ্চম নির্বাচন কভার করা আমি দেখেছি যে বাংলাদেশের নির্বাচন হলেই মানুষের লাশ পড়বে কিংবা রক্তারক্তি হবে, সহিংসতা বাড়বে, কেন্দ্রে আগুন জ্বলবে। এবার কিন্তু এই জিনিসটা একেবারেই ছিল না এবং যারা জয়ী হচ্ছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ কিছুক্ষণ আগে কিন্তু বলেছেন যে একভাবেই বলা যায় যে এটি 100% সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হয়েছে তার দাবি অনুযায়ী। শফিক মুন্সি কি জানা বলছেন? এক্ষেত্রে আমি সালিহিন ভাইয়ের সাথে কথা একটু যুক্ত করতে চাই যে এবার কিন্তু ভোট নিয়ে মানুষের আগ্রহ একদম তুঙ্গে ছিল। বিশেষ করে দূরপাল্লার যে লঞ্চ বা ট্রেনের ছাদে করে কিন্তু ভোট দিতে গিয়েছে, বাস অনেক সময় পাওয়া যাচ্ছিল না, মানে এত ভিড় ছিল যে একটি ভোটাধিকার প্রয়োগের জন্য সে অনেকটা দূর অতিক্রম করে যাবে। সবাই কি আসলে ভোট দিতে গিয়েছিল নাকি 4 দিন ছুটি ছিল এজন্য ছুটি কাটাতে গেছিল এই সুযোগটা? আমরা তো যে ভোটের যে হিসেবটা দেখছি সেই হিসেবে দেখা যায় যে বিগত দিনের চেয়ে এবার ভোটাধিকার প্রয়োগ বেশি হয়েছে। এবং বুলবুল রাজা ভাই যেমনটি বলছে যে গতকাল সন্ধ্যায় কিন্তু জামাতের আমির তার সংবাদ সম্মেলনেও বিষয়টি উল্লেখ করেছে যে ভোট গ্রহণ প্রক্রিয়াটি একদম স্বচ্ছতা এবং উৎসবমুখর ছিল। যদিও জামাতের পক্ষ থেকে মধ্যরাতে ভোট গণনা প্রক্রিয়া নিয়ে কিছু জায়গা, বিশেষ করে কিছু আসনের ব্যাপারে অভিযোগ তোলা হয়েছে, সে বিষয়ে হয়তো বা আজকেও রাত 10টায় তাদের একটা ব্রিফিং আছে, সেখানে বিস্তারিত তারা বলবে। কিন্তু ভোট গ্রহণ যে প্রক্রিয়াটা বা ভোট দান বা ভোটারদের উপস্থিতি বা ভোটটা গ্রহণ করার যে 7:30 থেকে 4:30 পর্যন্ত যে দীর্ঘ সময়, এই সময় আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি এবং তাদের কার্যক্রম, এটি কিন্তু জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের সবার কাছেই আমি দেখেছি যে গ্রহণযোগ্য লেগেছে। উৎসবমুখর পরিবেশ ছিল আসলে, মানে এবং আমি যেটা দেখেছি যে আসলে তরুণদের মধ্যে এই উৎসাহটা খুব বেশি ছিল যে সবাই দেখলাম যে ভোট দিয়ে এসে ছবি তুলছে, নিজের হাতের যে কালি মোচন করা যে আঙ্গুল, সে আঙ্গুলের ছবি তুলে সাথে সাথে স্টোরি দিচ্ছে। আবার অনেকে বান্ধবীরা একসাথে এসে ছবি তুলছে, আবার অনেকে দেখলাম ছোট ছোট মানে শর্ট রিলসও বানাচ্ছে। এবং যে আমি ভোট একটা দিয়ে এসে। পরিবারকে দেখলাম যে এক পরিবারের 13 জন একসঙ্গে গিয়ে ভোট দিচ্ছেন এবং ভোট দেওয়ার পরে সেলফি তুলছিলেন। না, একটা ঘটনা আমি আফজাল দেখেছি যদি- সাথীলা, সেটা হচ্ছে যে গুলশান মডেল হাই স্কুলে আমি দেখলাম একজন ভোটার, তরুণ ভোটার, এবারই প্রথম ভোটার হয়েছে। তিনি ভোট দিতে এসেছেন, তিনি অস্ট্রেলিয়ায় থাকেন, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেন, তো বাবা মা সহ পুরো পরিবার এসেছেন এবার অস্ট্রেলিয়া থেকে তিনি ভোটটা দেওয়ার জন্য। আমি যখন তার সাক্ষাৎকার নিচ্ছিলাম তখন সে বলছিলেন যে আমি এই ভোটটা দেওয়ার জন্য আমি বাংলাদেশে এসেছি। মানে কতটা উৎসবমুখর পরিবেশ হলে
আমি এই ঘটনা শুনে আমি এর আগের নির্বাচনগুলোতে কখনো আমি দেখিনি। ভোট হলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হতো, সেই আতঙ্কের জায়গাটা এবার একেবারে আমি কিন্তু দেখিনি। হ্যাঁ পরিবারের বড়রা এসেছে। আমি যেখানে ছিলাম আর কি সিদ্ধেশ্বরীতে, ওখানে আশেপাশে তো আসলে গার্লস স্কুলগুলোই, এবং স্বাভাবিকভাবে গার্লস স্কুলের কারণে ওখানে ওই পরিবারগুলোও থাকে। তো একজন সিনিয়র উনি এসেছেন, মানে মা, উনি বলছেন যে আমার মেয়ের ভোটটা দিতেই হবে, ও এবার প্রথম ভোটার হয়েছে, ও ভোটটা দিতেই হবে, কারণ ওনারা ওই অ্যাপসে মিলিয়ে আসলে ইয়াটা খুঁজে পাচ্ছিলেন না। দুইটা কেন্দ্র ঘুরে এসেছেন, তো আজ আমাদের যে সাংবাদিকদের দেখেছেন বলছে আমরা কি ইয়াটা খুঁজে পাচ্ছি না, মেয়ের সিরিয়ালটা আমাদেরকে একটু নিয়ে চলেন, কারণ আমার মেয়েটা আগে কখনো ভোট দেয় নাই, ওকে ভোট দিতে নিয়ে আসছি। মানে ওনার কি ভোট দিবেন ওনার ওই হিসাব নয়, ওনার হিসাবটা হচ্ছে মেয়েটাকে কিন্তু ভোট দেওয়াইতে হবে। আপনি এই পেশা থেকে আপনি কি নিজে ভোট দিতে পারছেন? হ্যাঁ, সেইটা কিন্তু একটা খুব সুন্দর কথা। সেটা হচ্ছে যে আমি 2008 সাল থেকে নির্বাচন কভার করি, তো ওইবারই কিন্তু আমি প্রথম ভোটার। ওইবার কিন্তু আমি ভোট দিতে পারিনি, কারণ আমার নির্বাচন কাভারেজ ছিল। নির্বাচনী কাভারেজের জন্য ওই যে প্রথম ভোটটা দিতে পারিনি, আমি এলাকার ভোটার, এখন পর্যন্ত আমি কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। ওইখানে আমি পোস্টাল ব্যালটের পোস্টাল ব্যালটে আমাদের জন্য নেই। পোস্টাল ব্যালটে এখনো হয়নি। হ্যাঁ, এটা যেটা মনে হয় যে পোস্টাল ব্যালটে যেহেতু সরকারি কর্মকর্তারা এবার তাদের জন্য করা হয়েছে পোস্টাল ব্যালট, হয়তো বা যেহেতু চালু হয়েছে সিস্টেমটা, এইটা তো আসলে ছিল না। এই যে বেশ কিছু বিষয় নতুন এসেছে এবার, যেমন পোস্টাল ব্যালট ইস্যুটি এসেছে, যেহেতু এটি চালু হয়েছে, সরকারি কর্মকর্তা দিয়েছে, দেশের বাইরে থেকে দিয়েছে, এটা যদি গণমাধ্যম এরপর আমরা কর্মী, আশা করছি যে এরকম শুধু আমরা তাই যারা নয়, আছি, হয়তো যারা চিকিৎসক, আমরা যারা আসলে দায়িত্বরত যারা থাকি, রাজনীতিবিদ, তাদের কিন্তু এই বিষয়টা, এখানে কিন্তু একটি বড় ভোট ব্যাংক, কারণ প্রায় 10,000 সংবাদকর্মী আছে বিভিন্ন গণমাধ্যমে। আমি কিছুদিন আগে একজন কথা বলছিলাম, এটা নিয়ে কথা হচ্ছিল, কিন্তু পোস্টাল ব্যালটের সময় কিন্তু এই দাবিগুলো আনা উচিত। আর আরেকটি যেটা বলছিলেন আপনিও, যে প্রথম ভোট, এই যে প্রথম ভোট, এটি কিন্তু এবার যে নির্বাচনে এটা একদম একটা আলোচিত ঘটনা, যে প্রথম ভোট। এবং প্রথম ভোট দেওয়ার জন্য আমরা অনেক দেখেছি, সবাই এসে বলছে প্রথম ভোট, মানে এই যে তাদের যে ভোটাধিকার প্রয়োগ, বাঙালি কিন্তু ভোট দিতে চায় না এরকম না, তারা ভোট দিতে চায়, কিন্তু তাদের জন্য সেই পরিবেশটা তৈরি করার যে বিষয়টি, সেটি হয়তো বা আমাদের আতঙ্কিত থাকে, যে আসলে নির্বাচন মানে সহিংসতা হবে, দুই প্রার্থীর লড়াই হবে, আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ হবে, লাঠিচার্জ হবে, গোলাগুলি হবে। এই পরিবেশটা কিন্তু এই নির্বাচনে ছিল না। এবং একটা মৃত্যু ছাড়া একটি জাতীয় নির্বাচন হয়েছে, এটাও কিন্তু একটা রেকর্ড আমাদের যে বাংলাদেশের কালচারে। তো এটি কিন্তু আমাদের সামনে নিশ্চয়ই দেবে। শুধু তাই নয়, যে কিছু ঘটনা ছিল মাসুদ, কিন্তু সেটাকে আমরা ওই তুলনা হিসেবে না, কিন্তু এটাও তো কমিয়ে নিয়ে আসা দরকার। আমি মৃত্যুটা এই জন্য বললাম, যে কারণ মৃত্যু দিকে আসলে সবাই ফোকাস করে, যে এতজন মৃত্যু, কিন্তু তফসিলের আগে কিছু প্রাণহানি হয়েছে, কিন্তু নির্বাচনের দিন সহিংসতা হয়নি। তো এটি আসলে আমাদের এখান থেকে এই শিক্ষাটা নিতে হবে, যে প্রশাসন, আমার যেটি অভিজ্ঞতা, আমি নির্বাচন কভার করে আমার যেটি অভিজ্ঞতা হয়েছে, যে প্রশাসন যদি ঠিক থাকে, তাহলে কিন্তু নির্বাচন অবশ্যই মানুষ আসবে, ভোট দিবে, এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু হবে। শুধু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আপনি নির্বাচনের আগে, আমার মনে আছে আমরা 3-4 দিন আগেও 7-8 তারিখের দিকেও কিন্তু বলছিলাম আসলে কি 12 তারিখ নির্বাচন হবে। এর কারণ হিসেবে হচ্ছে যে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, এদিকে মুসাব্বির স্বেচ্ছাসেবক দলের যিনি নেতা ছিলেন কারণ বাজারে পান্থপথে, তার আগে কিবরিয়া, এরকম কয়েকটি ঘটনা আমাদেরকে আতঙ্কিত করেছিল সবার মধ্যে। চায়ের দোকান থেকে বলুন, রাষ্ট্রীয় সর্বোচ্চ লেভেল পর্যন্তই আতঙ্কটা ছিল, শঙ্কা ছিল আসলে নির্বাচনটা হবে কিনা। সেখানে কিন্তু আমরা দেখলাম যে সরকার থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, সেই ধরনের কোনো ঘটনা ঘটবে না এবং নির্বাচনের সহিংসতা হবে না। কিন্তু আদৌ কি সরকার পারতো? আমার কাছে মনে হয় সরকার একলা এটা করতে পারতো না। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছিল। আমি জামাত বলি, বিএনপি বলি, বড় দুটি শক্তি বাংলাদেশে আছে। তাদের সঙ্গে আরেকটা শক্তি হচ্ছে যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যারা এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, তারাও কিন্তু সহযোগিতা করেছে। আমরা দেখেছি যে বড় দলগুলোই কিন্তু, যারা আসলে এগুলির মধ্যে তাদেরকে দায় চাপানো হয়, যে দলগুলোকে কোনো কিছু হলে, তারা কিন্তু এবার দেখেছেন যে কোনো রকমের কেউ কারোর সঙ্গে কোনো বাকবিতণ্ডায় ছোটোখাটো হয়েছে, কিন্তু বড় পর্যায়ে কোনো রকম সংঘর্ষের দিকে যায়নি, কোনো আতঙ্ক সৃষ্টি হয়নি। এমনকি যেটি মুন্সি বলছিলেন প্রথম দিকে, যে প্রার্থীদের মধ্যে আমরা দেখেছি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কোলাকুলি হচ্ছে, শুভেচ্ছা বিনিময় হচ্ছে, একই জায়গা দিয়ে হাঁটছেন, মিছিল নিয়ে যাচ্ছেন, পাশ দিয়ে আরেকটা দলের প্রার্থীরা মিছিল নিয়ে যাচ্ছেন, তখন কিন্তু সৌহার্দ্যপূর্ণভাবে তারা নিজেরাই জায়গা ছেড়ে দিচ্ছেন, জায়গা করে দিচ্ছেন যে আমাদের অন্য ভাইরা ওই পাশ থেকে বেরিয়ে যাক। এটি কিন্তু ভাইরাল হয়েছে। সার্জিস আলম কিন্তু দেখলাম যে আমরা ফলাফল ঘোষণার পরেও কিন্তু বক্তব্য দিয়েছে,
কথা বলছিল, প্রার্থীর সাথে তাকে প্রার্থীর শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার সঙ্গে গিয়েছেন, সেখানে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে, ফল তিনি মেনে নিয়েছেন, তিনি কিন্তু বিজয়ী হননি। তো এই বিষয়টা হচ্ছে কি, আমার কথা হচ্ছে যে সরকার কখনো কোনো সরকারই এককভাবে কোনো কিছু এস্টাবলিশ করতে পারবে না, সেটাকে তারা প্রাধান্য দিতে পারবে না, বা সেটাকে ইমপ্লিমেন্ট করার জায়গাটা আসলে রাজনৈতিক দলের, সাধারণ মানুষের, সাধারণ ভোটারের সবার প্রত্যেকের সদিচ্ছা প্রয়োজন এবং যার যার অবস্থান থেকে দায়িত্ব নেওয়া দরকার। সেটা কিন্তু এবার নির্বাচন আমরা দেখেছি। একটু মেঘের কাছে যেতে চাই যে মেঘ এখন পর্যন্ত খুব কম সংখ্যক বা কম সময় অভিজ্ঞতা আসলে তার বর্ণনা করেছেন। আপনি ঢাকা আসনে যখন সকালে গেলেন, বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে গেলেন, তখন ঢাকা ৮ আসনের কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন ছিল? আমি তো ভোর 5টার দিকে মির্জা আব্বাস যে মহিলা কলেজ ছিল সেটিতেই প্রথম গিয়েছিলাম। সেখানেই মির্জা আব্বাস এসে তার ভোটাধিকার প্রয়োগ করেছিল। তো সেই জায়গা থেকে আমি যখন 6টা 20-এর পর দেখেছি, মানে সিরিয়ালে মানুষজন দাঁড়িয়েছিল একদম, যে গেট তো 7:30টার কিছুক্ষণ আগে খুলেছে, এর আগে থেকেই একদম পুরা লাইন ধরে, প্রধান যে সড়কটি রয়েছে সেখানে লাইন ধরে কিন্তু ভোটার যারা ছিল তারা দাঁড়িয়েছিল। শুধুমাত্র যে বয়স্করা ছিল ব্যাপারটা তা নয়, তরুণ ভোটাররা কিন্তু ব্যাপক উপস্থিতি ছিল, বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল সেখানে বেশি। এবং সবচেয়ে যেটি দেখেছি যে সময় যত গড়াচ্ছিল ভোটারদের উপস্থিতি কিন্তু ততই বাড়ছিল। এবং সকাল 8টার দিকে ভোটারদের উপস্থিতি তো সময় গড়ালে বাড়ে, এটি স্বাভাবিক। ভোটারদের আসলে এই যে গণ অভ্যুত্থান পরে বহুল কাঙ্ক্ষিত নির্বাচনে আসলে ভোটারদের সঙ্গে তো কথা বলেছেন, তাদের মনোভাবটা কি? তারা আমাকে যেমনটা বলেছে, আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম ভোটারদের সাথে, তারা বলছে যে কেউ 17 বছর পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তারা অনেক আনন্দ, তারা অনেক খুশি। এবং 17 বছর তারা, যেহেতু শাহজাহানপুর এলাকা ছিল, মির্জা আব্বাসের বাসা একদম পাশেই ছিল, যে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ সেটির একদম পাশেই কিন্তু দ্বারপ্রান্তে কিন্তু মির্জা আব্বাসের যে বাসভবন সেখানে কিন্তু ছিল। সো ওইখানের ভোটাররা বলছে যে 17 বছর পর তারা ভোট দিতে এসে তারা এই যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে সেটাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি আর কি। জি, সাথীরা সাহেব, আপনি মাঝখানে কিছু বলতে চেয়েছিলেন। আফজাল, আপনি সবাইকে প্রশ্ন করেছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি। সেটি হচ্ছে যে আপনি তো আমাদের এই নিউজ টিমটা, নিউজ রুমে আমরা যারা রিপোর্টার আছি তাদেরকে দেখভাল করেন, ওই দায়িত্বটা আপনার। এর আগের নির্বাচনগুলোতে তো আপনি মাঠে কাজ করেছেন, এবারে দায়িত্ব পালন করলেন, সময়টা কোথায় বেশি দিতে হলো? না, সময় তো আসলে দুই জায়গায় দিতে হয়, তবে আমি অফিসে ছিলাম কিন্তু মনটা পড়েছিল মাঠে। আমাদের অনেক রিপোর্টার, অনেক সহকর্মী আছেন, তারা অনেকেই চেয়েছেন যে মাঠে গিয়ে নির্বাচনটা কাভার করতে, কিন্তু আমাদের যে ক্যামেরা, আমাদের যে লাইভ ডিভাইস বা আমাদের যে ক্যামেরা পার্সন যারা আছেন, অনেক কিছুর স্বল্পতার কারণে অনেককে আমরা ইনহাউস রাখতে হয়েছে। এবং যাদের এর মধ্যে যারা ইনহাউস ছিলেন তারা অনেকেই কিন্তু মনক্ষুণ্ণ হয়েছিলেন যে আমার জীবনের প্রথম নির্বাচন হতে যাচ্ছে, আমি প্রথম ভোট দিব বা ভোট কাভার করব, সেটা অনেকেই করতে পারেননি। তাদেরকে আমি সেই সুযোগটা দিতে পারি নাই, সেজন্য আমার আক্ষেপটা এখনো পর্যন্ত আছে এবং সেটি থাকবে। আর যেটি বললাম যে মাঠে গিয়ে রিপোর্টিং করার, অফিসে বসে দেখভাল করার মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ আমার সহকর্মীদের অনেকেই জানেন যে আপনারা কেউ 40 ঘন্টা 47 ঘন্টা টানা ডিউটি করেছেন, কিন্তু আমি একটাবারও হয়তো কাউকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছি যে দুপুরে খাওয়া হয়েছে কিনা, আবার অনেকে জিজ্ঞেস করতে পারে নাই। এই বিষয়গুলো হয়েছে এবং এই বিষয়গুলো হওয়ার কারণে আমার মধ্যে মাঝে মাঝে অপরাধবোধ কাজ করে যে কাউকে একটু বেশি পরিশ্রম করাচ্ছে কিনা, তারা আবার কি মনে করে, যদিও আমার সহকর্মীরা নিশ্চয়ই এটা মনে করে না। না না, মোটেও না, কারণ আমরা কিন্তু সবাই চেয়েছি যে এরকম একটি নির্বাচনে এর সাক্ষী হতে, পাশাপাশি নির্বাচনে মাঠে কাজ করতে। কেউ কিন্তু এরকম হয়নি যে আমাদের সহকর্মী যারা মাঠে ছিল কেউ ফোন দিয়ে বলেনি আমি কি আজকে আসবো। নর্মাল অন্যান্য সময় থাকলে কি হয় যে কেউ কারো অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেলে অফিসের ডেস্কে ফোন দেয় যে আমি কি, আমার তো অ্যাসাইনমেন্ট শেষ, আমি কি অফিসে ফিরবো। আমাদের হাতে 50 সেকেন্ড সময় আছে। আমাদের ক্ষেত্রে এরকম যে ধরনের ইভেন্টগুলো থাকে, সাধারণত আমরা যেই আমাদের আগ্রহ থাকে বা আমাদের চেষ্টা থাকে, সর্বোচ্চ চেষ্টা থাকে আমরা যেন সময়কে সবার আগে এগিয়ে রাখি, এবং এবারের নির্বাচনে নিশ্চয়ই সেটা হয়েছে। এবং আপনি শুরুতে রবিন, আমরা আসলে কথা বলতে গেলে অনেক কথাই বলতে পারবো, আরও অনেক সময় লাগবে, কিন্তু আমাদেরকে বিদায় নিতে হবে। আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাই আমাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য, এবং এই যে 72 ঘন্টার বিশেষ সম্প্রচার, সেই সম্প্রচারটি এখনো চলছে। দর্শক, আপনারা যারা সময় টেলিভিশনের পর্দায় আছেন, নির্বাচনের সব
সব খবর, সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন সময় টেলিভিশনের পর্দায়।